পৃষ্ঠা 239 63। শ্রেণীবদ্ধ রাশি তথ্যের মধ্যম মান নির্ণয়ের একটি সূত্র লেখো। মধ্যম মান ইজ ইকুয়াল টু এল প্লাস এন বাই 2 মাইনাস ক্যাপিটাল এফ বাই স্মল এফ এম ইন্টু আই। এখানে মিডিয়ান ইজ ইকুয়াল টু মিডিয়ান বা মধ্যম মান। এল ইজ ইকুয়াল টু যে শ্রেণী ব্যবধানে মিডিয়ান আছে তার নিম্নসীমা, এন বাই 2 অর্থাৎ মোট স্কোর সংখ্যা বা ফ্রিকোয়েন্সির অর্ধেক, এফ ইজ ইকুয়াল টু এল এর নিচে যত শ্রেণী ব্যবধান আছে তাদের স্কোরের মোট সংখ্যা, এফ এম ইজ ইকুয়াল টু যে শ্রেণী ব্যবধানে মিডিয়ান আছে সেই শ্রেণীর ফ্রিকোয়েন্সিকে বোঝায়, আই ইজ ইকুয়াল টু শ্রেণী ব্যবধানের দৈর্ঘ্য। 64 গড় নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহৃত এ বা এ এম কথাটির পুরো নাম কি? গড় নির্ণয় করার ক্ষেত্রে এ বা এ এম কথাটির পুরো নাম হলো অ্যাজিউমড মিন। অ্যাজিউমড মিনের অর্থ কল্পিত গড়। 65 মূল্যায়ন কি? মূল্যায়ন হলো যাবতীয় প্রচেষ্টা ও উপায় যার সাহায্যে কাঙ্ক্ষিত উদ্দেশ্যগুলি কতখানি বাস্তবায়িত হয়েছে তা পরিমাপ করা হয়। নৈর্ব্যক্তিক প্রমাণ ও ব্যক্তিগত পর্যবেক্ষণ উভয়ই এই উপায়ের অন্তর্ভুক্ত। 65 ওপরে হাইফেন দিয়ে নিচে এক্স ইজ ইকুয়াল টু সিগমা এফ এক্স বাই এন। এখানে হাইফেন নিচে এক্স, সিগমা এফ এক্স ও এন বলতে কি বোঝায়? এখানে ওপরে হাইফেন নিচে এক্স বলতে মিন বা গড়কে বোঝায়, সিগমা বলতে সামেশন বা যোগফল বোঝায়, এফ বলতে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যক সংখ্যাকে বোঝায়, এক্স বলতে বোঝায় প্রত্যেক শ্রেণীর মধ্যমানকে এবং এন বলতে স্কোরগুলির মোট সংখ্যাকে বোঝানো হয়। 67 ওপরে হাইফেন নিচে এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস সি আই বলতে কি বোঝায়? এখানে ওপরে হাইফেন নিচে এক্স বলতে মিন বা গড়, এ বলতে অ্যাজিউমড মিন বা কল্পিত গড়, সি বলতে কারেকশন বা শুদ্ধিকরণ, আই বলতে শ্রেণীবিভাগের দৈর্ঘ্য বা শ্রেণী প্রসারের দৈর্ঘ্যকে বোঝায়। 68 কোন কোন ক্ষেত্রে গড় নির্ণয় করার প্রয়োজন হয়? কেন্দ্রীয় প্রবণতা মাপার জন্য গড় নির্ণয় করতে হয়। যখন কোনো ব্যক্তির যোগ্যতা বিচার করতে হয় তখন গড়ের তুলনায় তা বিচার করা হয়, দেখা হয় তার অবস্থান গড়ের কাছাকাছি, ওপরে না নিচে। রাশিবিজ্ঞানে নানা রকম কৌশল নির্ণয়ের জন্য গড় নির্ণয়ের প্রয়োজন হয়। যখন কেন্দ্রীয় প্রবণতা পরিমাপে সর্বাধিক নির্ভরযোগ্যতার প্রয়োজন হয় তখনও গড় নির্ণয় করা হয়। 69 মধ্যমা বা মধ্যক বা মধ্যম মান কোন কোন ক্ষেত্রে নির্ণয় করতে হয়? কেন্দ্রীয় প্রবণতা খুব দ্রুত নির্ণয় করতে গেলে মধ্যমা নির্ণয় করতে হয়। যখন শ্রেণীতে কয়েকটি অস্বাভাবিক রাশি থাকে ব্র্যাকেটে যেগুলি গড়ের উপর অবাঞ্ছনীয় প্রভাব বিস্তার করতে পারে তখন মধ্যমা ব্যবহারের প্রয়োজন হয়। এছাড়া যখন এমন একটি বিন্দু নির্ণয় করার প্রয়োজন হয় যার উপরে এবং নিচে শতকরা 50% স্কোর আছে তখন মধ্যমা নির্ণয় করতে হয়। 70 ভূইষ্ঠক বা সংখ্যাগুরু মান বা মোড কোন কোন ক্ষেত্রে বের করতে হয়? যখন খুব দ্রুত কেন্দ্রীয় প্রবণতার মান প্রয়োজন হয় কিংবা যখন আমরা জানতে চাই বেশি সংখ্যক শিক্ষার্থী কোন স্কোরটি পেয়েছে তখন ভূইষ্ঠক বের করতে হয়। 71 পরিমাপ বলতে কি বোঝায়? পরিমাপ বলতে বোঝায় কোনো বস্তুকে স্বীকৃত নিয়মাবলীর প্রেক্ষিতে সংখ্যা দ্বারা প্রকাশ করা, যেমন কোনো বস্তুর দৈর্ঘ্য, উচ্চতা বা শিক্ষার্থীর গণিতে পারদর্শিতা ইত্যাদি। 72 ব্যক্তির পরিমাপের বিভিন্ন দিকগুলি কি? ব্যক্তির পরিমাপের 3টি দিক আছে, শারীরিক, মানসিক এবং শিক্ষাগত।
শারীরিক পরিমাপের উদাহরণ হলো উচ্চতা, ওজন ইত্যাদি। মানসিক পরিমাপের উদাহরণ হলো বুদ্ধি, আগ্রহ ইত্যাদি। শিক্ষাগত পরিমাপের উদাহরণ হলো পঠন ক্ষমতা, বিষয়গত পারদর্শিতা ইত্যাদি। ৭৩। পরিসংখ্যান তত্ত্ব বলতে কি বোঝো? পরিসংখ্যান তত্ত্ব বলতে বোঝায় পরিসংখ্যানের নিয়মাবলীর ব্যাখ্যা। ৭৪। নিম্নলিখিত স্কোরগুলির গড় ও ভূইষ্ঠক নির্ণয় করো। ৯, ৮, ৯, ১০, ৩, ৯। গড় ইজিক্যাল টু সিগমা এক্স বাই এন ইজিক্যাল টু ৯ প্লাস ৮ প্লাস ৯ প্লাস ১০ প্লাস ৩ প্লাস ৯ বাই ৬ ইজিক্যাল টু 48 বাই 6 ইজিক্যাল টু 8। ভূইষ্ঠক ইজিক্যাল টু 9। অন্য ব্র্যাকেটে যেহেতু ৯ সংখ্যাটি অন্য সংখ্যার তুলনায় বেশি রয়েছে। ৭৫। নিচের সারিটির ভূইষ্ঠক নির্ণয় করো। ১০, ৪, ৫, ৩, ২, ৪, ৩, ৪। সারিটির ভূইষ্ঠক হল ৪। পৃষ্ঠা ২৪০। ৭৬। নিচের রাশিমালার মধ্যমা নির্ণয় করো। ৭, ৮, ৯, ৯, ১০, ১১। ৭, ৮, ৯, ৯, ১০ ও ১১ এই রাশিমালার মধ্যমা ৯। ৭৭। কেন্দ্রীয় প্রবণতার মূল কাজ কি? কেন্দ্রীয় প্রবণতার মূল কাজ স্কোর গুচ্ছের প্রতিনিধিত্ব করছে এমন মান বা স্কোর নির্ণয় করা। ৭৮। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সাধারণত কত প্রকার ও কি কি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সাধারণত ৩ প্রকার: গড় বা মিন, মধ্যক বা মধ্যমা বা মধ্যম মান বা মিডিয়ান এবং ভূইষ্ঠক বা সংখ্যাগুরু মান বা মোড। ৭৯। সংখ্যাগুরু মান বলতে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের কোন বিষয়টি বোঝায়? সংখ্যাগুরু মান বলতে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের ভূইষ্ঠক বা মোড বিষয়টিকে বোঝায়। ৮০। ভূইষ্ঠক নির্ণয়ের সহজ সূত্রটি কি? ভূইষ্ঠক ইজিক্যাল টু 3 ইন্টু মধ্যমান মাইনাস 2 ইন্টু গড়। ৮১। গড়ের মাধ্যমে কি জানা যায়? গড়ের মাধ্যমে সমজাতীয় ২ বা তার অধিক রাশিমালার বৈশিষ্ট্য তুলনা করা সম্ভব। ৮২। ৫, ৮, ৪, ১২, ৬, ৭, ১০ রাশিমালার মধ্যমান নির্ণয় করো। এখানে ৭টি সংখ্যা আছে। ছোট থেকে বড় সংখ্যাগুলি বিন্যস্ত পাওয়া যায়। ৪, ৫, ৬, ৭, ৮, ১০, ১২। এই অবিন্যস্ত স্কোরের মধ্যমান নির্ণয় করার সূত্র হল n+1/2 তম পদ। এখানে যেহেতু n 7, n+1/2 ইজিক্যাল টু 7+1/2 ইজিক্যাল টু 4 তম পদ হবে মধ্যম মান। সুতরাং মধ্যম মান ৭। ৮৩। মধ্যম মানের একটি অসুবিধা লেখো। মধ্যম মানের ক্ষেত্রে বীজগণিতের নিয়ম সহজে প্রয়োগ করা যায় না। ৮৪। ৪, ৫, ৭, ৯, ৯, ১০, ১১ রাশিমালার ভূইষ্ঠকের মান কত? ৪, ৫, ৭, ৯, ৯, ১০, ১১ রাশিমালার ভূইষ্ঠকের মান ৯। ৮৫। কোন বন্টনের গড়? কোনো বন্টনের গড় ২৫, মোট ২৪.৫। ওই বন্টনটির মধ্যম মান নির্ণয় করো। মোড ইজিক্যাল টু 3 ইন্টু মধ্যম মান মাইনাস 2 ইন্টু গড়, বা 24.5 ইজিক্যাল টু 3 ইন্টু মধ্যম মান মাইনাস 2 ইন্টু 25, বা 3 ইন্টু মধ্যম মান ইজিক্যাল টু 50 প্লাস 24.5 ইজিক্যাল টু 74.5। অতএব মধ্যম মান 70 ইকুয়াল টু 74.5 বাই 3 ইজিক্যাল টু 24.83। ৮৬। প্রমাণ বিচ্যুতি বা সম্যক বিচ্যুতি কাকে বলে? প্রমাণ বিচ্যুতি বা সম্যক বিচ্যুতি হলো একটি পরিমাপ যা উপাত্তগুলির গড় মান থেকে কতটা বিচ্যুতি হয়েছে তা জানায়। এটি বর্গমূলের মাধ্যমে হিসাব করা হয়। ৮৭। সম্যক বিচ্যুতি আর কি নামে পরিচিত? সম্যক বিচ্যুতির একটি ধর্ম লেখো। সম্যক বিচ্যুতি আর যে সকল নামে পরিচিত তা হল প্রমাণ বিচ্যুতি, সম্যক পার্থক্য প্রভৃতি। সম্যক বিচ্যুতির একটি ধর্ম হল
রাশিমালার প্রত্যেক রাশির সঙ্গে একই সঙ্গে যোগ বা বিয়োগ করলে সম্যক বিচ্যুতির মান পরিবর্তন হয় না। 88 সম্যক বিচ্যুতি নির্ণয়ের যে কোনো দুটি পদ্ধতির উল্লেখ করো। সম্যক বিচ্যুতি নির্ণয়ের দুটি পদ্ধতি হল রোমান 1 প্রকৃত চ্যুতি নির্ণয়ের মাধ্যমে, রোমান 2 প্রত্যক্ষভাবে রাশির মান বা স্কোরের সাহায্যে। 89 রাশিবিজ্ঞানে ব্যবহৃত বিষমতার পরিমাপগুলি উল্লেখ করো। রাশিবিজ্ঞানে ব্যবহৃত বিষমতার পরিমাপগুলি হল রোমান 1 প্রসার, রোমান 2 চতুর্থাংশ বিচ্যুতি, রোমান 3 গড় বিচ্যুতি এবং রোমান 4 সম্যক বিচ্যুতি। 90 সম্যক বিচ্যুতির যে কোনো দুটি ধর্ম লেখো। সম্যক বিচ্যুতির দুটি ধর্ম হল রোমান 1 রাশিমালার প্রত্যেক রাশির সাথে একই সংখ্যা যোগ বা বিয়োগ করলে সম্যক বিচ্যুতির মান পরিবর্তিত হয় না। রোমান 2 রাশিমালার প্রত্যেক রাশির সঙ্গে একই সংখ্যা গুণ বা ভাগ করলে সম্যক বিচ্যুতির মানেরও সেই হারে পরিবর্তন ঘটে। 91 সম্যক বিচ্যুতির সুবিধাগুলি উল্লেখ করো। সম্যক বিচ্যুতির সুবিধাগুলি হল রোমান 1 সহজ গাণিতিক গুণাবলী প্রয়োগের মাধ্যমে সম্যক বিচ্যুতি নির্ণয় করা হলো। রোমান 2 সম্যক বিচ্যুতি নিরূপণের ক্ষেত্রে স্কোর বা রাশিমালার প্রতিটি স্কোর বা রাশি ব্যবহৃত হয়। রোমান 3 এই পদ্ধতি অবলম্বনের দ্বারা একাধিক শ্রেণী সংখ্যার মিলিত বিস্তৃতির পরিমাপ করা হয়। 92 সম্যক বিচ্যুতির ব্যবহার উল্লেখ করো। সম্যক বিচ্যুতির ব্যবহার হয় রোমান 1 যখন বিচ্যুতির সর্বাপেক্ষা নির্ভরযোগ্য পরিমাপটি জানা প্রয়োজন। রোমান 2 যখন ভেদাঙ্ক এবং রাশিবিজ্ঞানের অন্যান্য সূচকগুলি জানার প্রয়োজন হয় না। রোমান 3 যখন চরম বিচ্যুতি সম্পন্ন স্কোরগুলি আনুপাতিক হারে সম্যক বিচ্যুতির প্রভাব বিস্তার করুক তা কাম্য নয়। 93 সম্যক বিচ্যুতি বা প্রমাণ বিচ্যুতি নির্ণয়ের একটি সূত্র লেখো। সম্যক বিচ্যুতি বা প্রমাণ বিচ্যুতি বা এসডি বা সিগমা ইকুয়াল টু রুট সিগমা এক্স স্কোয়ার বাই এন। এখানে সিগমা ইজিক্যাল টু স্কোরগুলির সম্যক বিচ্যুতি, এক্স ইজিক্যাল টু স্কোর গুচ্ছের বিচ্যুতি, সিগমা এক্স স্কোয়ার ইজিক্যাল টু স্কোর গুচ্ছের বিচ্যুতিগুলির বর্গের সমষ্টি, এন ইজিক্যাল টু পরিসংখ্যা। 94 শেফার্ড কারেকশন কাকে বলে? পরিসংখ্যা বিভাজনে যখন শ্রেণী সংখ্যা 12 অপেক্ষা কম থাকে তখন সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রমাণ বা সম্যক বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে একটি কারেকশন ব্যবহার করা হয়। এই কারেকশনটিকে শেফার্ড কারেকশন বলে। এই নিয়মানুসারে সম্যক বিচ্যুতি নির্ণয়ের সূত্রটি হল সম্যক বিচ্যুতি বা সিগমা ইজিক্যাল টু আই রুট সিগমা এফ এক্স অ্যাপোস্ট্রোফি স্কোয়ার বাই এন মাইনাস ব্র্যাকেটে সিগমা এফ এক্স অ্যাপোস্ট্রোফি এস বাই এন ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার ইজিক্যাল টু 0.0833। 95 প্রত্যক্ষভাবে স্কোর বা রাশি তথ্য থেকে সম্যক বিচ্যুতি নির্ণয়ের সূত্রটি লেখো। প্রত্যক্ষভাবে স্কোর বা রাশি তথ্য থেকে সম্যক বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত সূত্রটি হল সম্যক বিচ্যুতি বা সিগমা ইজিক্যাল টু 1/n রুট n সিগমা এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে সিগমা এক্স ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। এখানে n ইজিক্যাল টু স্কোর বা রাশি তথ্যের সংখ্যা, সিগমা এক্স স্কোয়ার ইজিক্যাল টু স্কোর বা রাশি তথ্যগুলির বর্গের সমষ্টি, ব্র্যাকেটে সিগমা এক্স স্কোয়ার ইজিক্যাল টু স্কোর বা রাশি তথ্যগুলির সমষ্টির বর্গ। 96 সম্যক বিচ্যুতির অসুবিধাগুলি লেখো। সম্যক বিচ্যুতির অসুবিধাগুলি হল রোমান 1 সম্যক বিচ্যুতির মান নির্ধারণে তুলনামূলকভাবে বেশি সময় ব্যয় হয়। রোমান 2 পদ্ধতিটি তুলনামূলকভাবে কষ্টসাধ্য। রোমান 3 চূড়ান্ত স্কোর দ্বারা এটি প্রভাবিত হয়। 97 দীর্ঘ পদ্ধতিতে সম্যক বিচ্যুতি নির্ণয়ের সূত্রটি লেখো।
দীর্ঘ পদ্ধতিতে সম্যক বিচ্যুতি নির্ণয়ের সূত্রটি হল সম্যক বিচ্যুতি বা সিগমা ইজিক্যাল টু রুট সিগমা এফ এক্স স্কোয়ার বাই আই বাই এন। এখানে এফ ইজিক্যাল টু এক বা একাধিক শ্রেণীর পরিসংখ্যা, শ্রেণী এক্স বা এক্স আই ইজিক্যাল টু শ্রেণীর মধ্যবিন্দুর গড় থেকে চ্যুতি, অর্থাৎ এক্স আই ইজিক্যাল টু ব্র্যাকেটে ক্যাপিটাল এক্স আই মাইনাস এম ব্র্যাকেট ক্লোজ এন ইজিক্যাল টু মোট পরিসংখ্যা। 98 কল্পিত গড় পদ্ধতিতে সম্যক বিচ্যুতি নির্ণয়ের সূত্রটি লেখো। সম্যক বিচ্যুতি বা সিগমা ইজিক্যাল টু আই ইন্টু রুট সিগমা এফ এক্স apostrophe s square by n minus ব্র্যাকেটে f x apostrophe s by n ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। এখানে f is equal to শ্রেণীর পরিসংখ্যা, x apostrophe s is equal to কল্পিত গড় থেকে প্রত্যেকটি শ্রেণীর চ্যুতি, n is equal to মোট পরিসংখ্যা, i is equal to শ্রেণীর দৈর্ঘ্য। 99 সম্যক বিচ্যুতি বা এসডি গণনার প্রধান উদ্দেশ্য কী? সম্যক বিচ্যুতি বা এসডি গণনার প্রধান উদ্দেশ্য হল উপাত্ত এর বৈচিত্র্য পরিমাপ করা, অর্থাৎ উপাত্ত গড় থেকে কতটা দূরে রয়েছে তা বোঝানো। 100 কোনো উপাত্তের সম্যক বিচ্যুতি শূন্য হলে কি বোঝায়? সম্যক বিচ্যুতি এবং বিচ্যুতির মধ্যে পার্থক্য কী? যদি সম্যক বিচ্যুতি শূন্য হয় তবে বোঝা যায় সব উপাত্তই গড় মানের সমান, অর্থাৎ কোনো বৈচিত্র্য নেই। বিচ্যুতি বলতে বোঝায় প্রতিটি মানের গড় থেকে দূরত্ব, আর সম্যক বিচ্যুতি হল ওই সব বিচ্যুতির বর্গমূলের গড়। 101 মিন ডেভিয়েশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে পার্থক্য কী? মিন ডেভিয়েশন গড় বিচ্যুতি দেয়, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বর্গ বিচ্যুতির ভিত্তিতে গণনা হয় এবং বেশি নির্ভরযোগ্য। 102 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সম্যক বিচ্যুতির দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। এসডি বা সম্যক বিচ্যুতির দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল রোমান 1 এটি সব উপাত্তের ব্যবধান বিবেচনায় নেয়, রোমান 2 এটি বর্গমূলের মাধ্যমে মান নির্ধারণ করে, ফলে বেশি নিখুঁত হয়। 103 এসডি বা সম্যক বিচ্যুতি কেন স্কোয়ার রুটের মাধ্যমে নির্ণয় করা হয়? গড় থাকলে এসডি কিভাবে হিসাব করা হয়? বিচ্যুতির বর্গ করলে নেগেটিভ মান দূর হয়, আর প্রকৃত বিচ্যুতি পেতে স্কোয়ার রুট নেওয়া হয়। গড় মান থেকে প্রতিটি মানের পার্থক্য নির্ণয় করে তার বর্গ হিসাব করতে হয়, এরপর গড় নিয়ে তার বর্গমূল করতে হয়। পৃষ্ঠা 242। 104 সম্যক বিচ্যুতির উচ্চ মান ও নিম্ন মান বলতে কি বোঝায়? সম্যক বিচ্যুতির উচ্চ মান বলতে বোঝায় উপাত্তগুলি গড় মান থেকে অনেক বিচ্যুত, অর্থাৎ বেশি বৈচিত্র্য আছে। আর সম্যক বিচ্যুতির নিম্ন মান বলতে বোঝায় উপাত্তগুলি গড় মানের কাছাকাছি, অর্থাৎ কম বৈচিত্র্য রয়েছে। 105 সম্যক বিচ্যুতি কিসের জন্য বেশি উপযোগী, গ্রুপড না আনগ্রুপড? ভ্যারিয়েন্স এবং সম্যক বিচ্যুতির মধ্যে সম্পর্ক কী? সম্যক বিচ্যুতি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য, তবে গ্রুপড ডাটাতে এর প্রয়োগ বেশি কার্যকর। ভ্যারিয়েন্স হলো বিচ্যুতির বর্গের গড়, আর সম্যক বিচ্যুতি হলো তার বর্গমূল। 106 কোরিলেশন বা সহসম্পর্ক বা অনুষঙ্গ বলতে কি বোঝো? কোরিলেশন বা সহসম্পর্ক বা অনুষঙ্গ হলো দুটি চলক বা ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্কের মাত্রা নির্দেশকারী একটি পরিসংখ্যানিক ধারণা। এটি দেখায় এক চলকের পরিবর্তন চলকে কি প্রভাব ফেলে। কোরিলেশন ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য হতে পারে। এটি সংখ্যারূপে +1 থেকে -1 মধ্যে থাকে। 107 কোরিলেশনে বা সহসম্পর্কের মান সর্বোচ্চ বা সর্বনিম্ন কত হতে পারে? কোরিলেশনের মান সর্বোচ্চ ব্র্যাকেটে +1 এবং সর্বনিম্ন
ব্র্যাকেটে -1 হতে পারে। +1 অর্থ পূর্ণ ধনাত্মক কোরিলেশন আর -1 অর্থ পূর্ণ ঋণাত্মক কোরিলেশন। 0 মানে কোনো সম্পর্ক নেই, মান যত ব্র্যাকেটে +-1 এর কাছাকাছি সম্পর্ক তত দৃঢ়। 108 কোরিলেশন এবং কার্যকারণ সম্পর্ক কি একই? না, কোরিলেশন মানেই কার্যকারণ সম্পর্ক নয়। কোরিলেশন কেবল চলকসমূহের মধ্যে সম্পর্কের মাত্রা বোঝায়। একটি চলক অপরটির কারণ কিনা তা আলাদাভাবে বিশ্লেষণ করতে হয়, তাই দুটো ধারণা পৃথক। 109 কোরিলেশন বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য কি? কোরিলেশন বিশ্লেষণের উদ্দেশ্য হল দুটি চলকের মধ্যে সম্পর্কের গঠন ও মাত্রা নির্ধারণ করা। কোনো পরিবর্তন অপর চলকে কিভাবে প্রতিফলিত হয় তা বিশ্লেষণে এটি সহায়ক হয়। 110 ধনাত্মক বা ইতিবাচক কোরিলেশন কাকে বলে? যখন দুটি চলক একসাথে বাড়ে বা একসাথে কমে তখন তাকে ধনাত্মক বা ইতিবাচক কোরিলেশন বলে। একটির মান বাড়লে অপরটির মানও বাড়ে। কোরিলেশন সহগের মান 0 থেকে +1 এর মধ্যে হয়। 111 ঋণাত্মক বা নেতিবাচক কোরিলেশন কাকে বলে? যখন একটি চলকের মান বাড়লে অপরটির মান কমে তখন তাকে ঋণাত্মক বা নেতিবাচক কোরিলেশন বলে। এই কোরিলেশনের মান -1 থেকে 0 পর্যন্ত হয়। এর মান যত -1 এর কাছাকাছি হয় সম্পর্ক তত দৃঢ় হয়। 112 পরিবর্তনের দিকের ভিত্তিতে কোরিলেশন প্রধান কত প্রকার? পরিবর্তনের দিকের ভিত্তিতে কোরিলেশন প্রধানত 3 প্রকারের হয়। এগুলি হলো ধনাত্মক, ঋণাত্মক ও শূন্য কোরিলেশন। এছাড়া আরও দুটি বিভাগ রয়েছে, সে দুটি হলো সম্পূর্ণ বা পুরোপুরি ধনাত্মক এবং সম্পূর্ণ বা পুরোপুরি ঋণাত্মক কোরিলেশন। 113 শূন্য কোরিলেশন বলতে কি বোঝায়? শূন্য কোরিলেশন বলতে বোঝায় দুটি চলকের মধ্যে কোনো সম্পর্ক নেই, একটির পরিবর্তন অপরটিতে কোনো প্রভাব ফেলে না। এক্ষেত্রে কোরিলেশন সহগের মান 0 হয়। 114 দ্বিপদ কোরিলেশন কাকে বলে? যখন দুটি ভ্যারিয়েবল বা চলক মাত্র দুটি মান নেয়, যেমন হ্যাঁ বা না, তখন তাকে দ্বিপদ কোরিলেশন বলে। একে বাইনারি ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক বলেও ধরা হয়। এর জন্য বিশেষ সহগ ব্যবহার করা হয়। 115 সংখ্যাগত কোরিলেশন বলতে কি বোঝানো হয়? সংখ্যাগত কোরিলেশন বলতে বোঝায় দুটি ক্রমাগত চলকের মধ্যে গাণিতিকভাবে পরিমাপযোগ্য সম্পর্ক, যেমন উচ্চতা ও ওজনের সম্পর্ক। এটি সাধারণত পিয়ারসন প্রোডাক্ট মোমেন্ট দ্বারা নির্ণয় করা হয়। 116 র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি কি? সূত্রটি লেখো। র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি হলো এমন একটি কোরিলেশন নির্ণয়ের পদ্ধতি যেখানে ডেটার র্যাঙ্ক ব্যবহার করা হয়। স্পিয়ারম্যান এই পদ্ধতিটি প্রবর্তন করেন। এটি প্রধানত ক্রমিক ডেটার জন্য উপযুক্ত। র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির সূত্র R = 1/1 - 6 সিগমা ডি স্কোয়ার বাই n ব্র্যাকেটে n² - 1। এখানে ডি র্যাঙ্কের পার্থক্য, n মোট জোড় সংখ্যা। পৃষ্ঠা 243। 117 কোন ক্ষেত্রে র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি ব্যবহার করা হয়? যখন ডেটা মানের পরিবর্তে র্যাঙ্ক আকারে থাকে বা মানগুলি অসংখ্য হয় তখন র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি ব্যবহার করা হয়। এটি বিশেষত মানসিক পরীক্ষায় ব্যবহৃত হয়। ছোট নমুনার জন্য এটি কার্যকর। 118 র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির একটি উপকারিতা লেখো। র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির প্রধান উপকারিতা হলো এটি অসামঞ্জস্য ও স্কেলহীন ডেটার জন্য ও ব্যবহারযোগ্য। মানগুলি সংখ্যায় না থাকলেও শুধু র্যাঙ্ক জানলেই চলে, এটি সহজে গণনা করা যায়। 119
র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির একটি সীমাবদ্ধতা লেখো। র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি শুধু র্যাঙ্কড ডেটার জন্য কার্যকর। মূল সংখ্যা মূল্য বিশ্লেষণে সীমিত। দুটি চলকের প্রকৃত ব্যবধান জানা না গেলে সঠিক কোরিলেশন জানা কঠিন হয়। 120 কত সালে এবং কে বা কারা র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি চালু করেন? 1904 সালে চার্লস পিয়ারসন র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি প্রবর্তন করেন, তাই একে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন বলা হয়। 121 র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে ডি বলতে কি বোঝায়? র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে ডি হলো দুটি চলকের র্যাঙ্কের মধ্যে পার্থক্য, অর্থাৎ ডি ইজিক্যাল টু এক্স র্যাঙ্ক মাইনাস ওয়াই র্যাঙ্ক। 122 র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির ফলাফল কোন মানের মধ্যে থাকে? র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির ফলাফল সর্বোচ্চ +1 এবং সর্বনিম্ন -1 এর মধ্যে থাকে। +1 মানে সম্পূর্ণ ধনাত্মক, -1 মানে সম্পূর্ণ ঋণাত্মক কোরিলেশন। 123 কোন উপস্থিতিতে র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি বেশি উপযোগী? যেখানে ডেটা পরিমাপযোগ্য নয় বা শুধুই শ্রেণীবদ্ধ, সেখানে এই পদ্ধতি উপযোগী, যেমন শিক্ষার্থীদের মেধাক্রম বা পারফরম্যান্স। 124 প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি আর কি নামে পরিচিত? প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি পিয়ারসনের কোরিলেশন সহগ নামেও পরিচিত। কার্ল পিয়ারসন এটি প্রবর্তন করেন। এটি সংখ্যাগত ডেটার জন্য ব্যবহৃত হয়। 125 পিয়ারসন কোরিলেশন সহগ সূত্রটি লেখো। পিয়ারসন কোরিলেশনের সহগ সূত্রটি হলো আর ইজিক্যাল টু এন ব্র্যাকেটে সিগমা এক্স ওয়াই মাইনাস ব্র্যাকেটে সিগমা এক্স ডট ব্র্যাকেটে সিগমা ওয়াই বাই রুট থার্ড ব্র্যাকেট এন সিগমা এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে সিগমা এক্স স্কোয়ার থার্ড ব্র্যাকেট ক্লোজ, আবার থার্ড ব্র্যাকেট শুরু, এন সিগমা ওয়াই স্কোয়ার মাইনাস সিগমা ওয়াই ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার থার্ড ব্র্যাকেট শেষ। এখানে এন ইজিক্যাল টু তথ্যের পরিমাপ, সিগমা এক্স প্রথম চলকের মানের মোট পরিমাণ, সিগমা ওয়াই দ্বিতীয় চলকের মানের মোট পরিমাণ, সিগমা এক্স ওয়াই ইজিক্যাল টু প্রথম এবং দ্বিতীয় মানের গুণফলের যোগফল, সিগমা এক্স স্কোয়ার ইজিক্যাল টু প্রথম মানের বর্ণের যোগফল, সিগমা ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু দ্বিতীয় মানের বর্গের যোগফল। 126 প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? যখন এক্স এবং ওয়াই দুটি চলক সংখ্যারূপে পরিমাপযোগ্য হয় তখন এই পদ্ধতি ব্যবহার করা হয়। এটি বড় নমুনার ক্ষেত্রে উপযোগী। 127 প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির একটি সুবিধা লেখো। প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি সরাসরি সংখ্যার মান ব্যবহার করে, তাই বেশি নির্ভুল, মূল সংখ্যার বিশ্লেষণে কার্যকর এবং পরিসংখ্যানিকভাবে শক্তিশালী। 128 প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির একটি অসুবিধা লেখো। যদি ডেটা অসামঞ্জস্য বা অসমভাবে বিতরণ হয় তাহলে এই পদ্ধতি সঠিক ফলাফল দেয় না। এছাড়া এতে গাণিতিক জটিলতা থাকে। 129 কোরিলেশন কি দিক নির্দেশনা দেয়? হ্যাঁ, এটি দুটি চলকের মধ্যে সম্পর্ক ধনাত্মক না ঋণাত্মক তা নির্দেশ করে, তবে সম্পর্কের কারণ ব্যাখ্যা করে না। 130 কোরিলেশন গবেষণার কোন ধাপে ব্যবহৃত হয়? কোরিলেশন সাধারণত উপাত্ত বিশ্লেষণ ও ফলাফল ব্যাখ্যায় ব্যবহৃত হয়। এটি গবেষণার সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। 131 পিয়ারসনের আর ইজিক্যাল টু 0.85 এর অর্থ কী? পিয়ারসনের আর ইজিক্যাল টু 0.85 একটি শক্তিশালী ধনাত্মক বা ইতিবাচক কোরিলেশন ব্র্যাকেটে সহ সম্পর্ক নির্দেশ করে, অর্থাৎ একটি চলকের মান বাড়লে অপরটির মানও সমানভাবে বাড়ে। 132 কোরিলেশন বা সহ সম্পর্ক মানে কি নির্ভরতা? কোরিলেশন বা সহ সম্পর্ক নির্ভরতার মাত্রা নির্দেশ করে, কিন্তু নির্ভরতাকে একমাত্রিকভাবে প্রকাশ করে না। এটি সম্পর্ক বোঝায়, কারণ নয়। 133 পিয়ারসনের আর এর মান
-0.95 হলে কি বোঝাবে? পিয়ারসনের আর এর মান -0.95 হলে এটি একটি দৃঢ় ঋণাত্মক সহসম্পর্ক বা কোরিলেশনকে বোঝায়, অর্থাৎ একটি চলকের মান বাড়লে অপরটির মান উল্লেখযোগ্যভাবে কমে। 134 কোরিলেশন বিশ্লেষণ কিভাবে শিক্ষায় প্রয়োগ হয়? কোরিলেশন বিশ্লেষণ যেভাবে শিক্ষায় প্রয়োগ হয় তা হল কোরিলেশন শিক্ষার্থীর অর্জন ও অন্যান্য উপাদানের মধ্যে সম্পর্ক নির্ণয়ে ব্যবহৃত হয়, যেমন পাঠ্যাভাস ও ফলাফল।